খাবার শেষ হয়ে যাবে, না খেয়ে মরবো, ময়দান ছেড়ে আসবো না, সেই শেষ থেকেই ছাড়বো। আপনাদের মতন অফিসারদের কারণে আজকে শিক্ষা দপ্তর শিক্ষার বেহাল অবস্থা হয়েছে। তার জন্যই আপনারা বাইরে থেকে এসেছেন, বাইরে চলে যান। আমাদের রাজ্যের পুরনো শিক্ষকরাই শিক্ষা দপ্তর চালাতে পারে, আমরা চালিয়ে দেখাবো শিক্ষা দপ্তর। যে কারণে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী যখন বলেছিলেন বিনা পয়সায় যদি বিদ্যালয়ে আমাদের শিক্ষকরা চাকরি করতে চান যান, ত্রিপুরার হাইকোর্টের তন্ময় নাথের কেসে 10,323 চাকরি চলে গেছে। এই কথা বলে তো সবাই বলে। আজকে থেকে এই হলে যতজন লোক আছেন এই কথাগুলো বলবেন না। আপনার চাকরি ত্রিপুরা হাইকোর্টের জাজমেন্টে যায়নি, এটা মাথায় ঢুকিয়ে নিয়ে যান। আপনার চাকরি দীপক গুপ্তা সাহেব এবং এস.সি. দাস সাহেব যে জাজমেন্টটা দিয়েছিল হাইকোর্টে, সেই জাজমেন্টে যায়নি। সেই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল তৎকালীন সময়ে, স্টেট গভর্নমেন্ট চ্যালেঞ্জ করেছিল সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট 2017 সালে আপনাকে টার্মিনেট করার কথা বলুক আর যেটাই বলুক, ফুল এন্ড ফাইনাল যে জাজমেন্টটা দিয়েছিল সেটা বের হয়েছিল 2017 সালে। ত্রিপুরা হাইকোর্টে যে কেসটা ছিল সেটা ছিল তন্ময় নাথ ভার্সেস স্টেট গভর্নমেন্ট। এই কেসটাকে যখন স্টেট গভর্নমেন্ট চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে, সেই কেসটার নাম পাল্টে গেছিল। কিন্তু কি নাম হয়েছিল? নাম হয়েছিল স্টেট গভর্নমেন্ট ভার্সেস তন্ময় নাথ এন্ড আদার্স। তাহলে আপনি লোয়ার কোর্টের জাজমেন্টে চাকরি গেছে বলবেন না সুপ্রিম কোর্টের জাজমেন্টে চাকরি গেছে বলবেন? প্রথম আগে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যান। আমি তো দেশের সর্বোচ্চ আদালতের কথাটাই আগে বলবো না, এদিক থেকেই ঘোটালাটা শুরু হয়েছে। এই কথাটা থেকেই ঘোটালাটা শুরু করে দিয়েছে। বলে কেন? ত্রিপুরা হাইকোর্টের জাজমেন্টে দেওয়ার আগে কতগুলো নোটিশ করা হয়েছিল যেগুলো সুপ্রিম কোর্ট মানেনি। আমি বলবো না, যেগুলো সুপ্রিম কোর্ট মানেনি। কি? অর্ডার 1 রুল 8 যেভাবে পত্রিকায় ছাপিয়েছিল সেটা ছিল ইলিগ্যাল, যে কারণে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেটা মানেনি, এবং সুপ্রিম কোর্ট তার যে নির্দিষ্ট গাইডলাইন, সেই গাইডলাইন মেলেই তৎকালীন সময়ে সুপ্রিম কোর্ট ব্যাপার নোটিশও করেছিল, ইন্ডিভিজুয়াল নোটিশও করেছিল। সেটার কপিও আমরা ওই দিন আমাদের ডাইরেক্টর মহোদয়কে দেখাবো। এবার যে কথাটা বলছিলাম যে ডাইরেকশন, আমাদের তন্ময় নাথের কেসে যদি আমি দেখি হাইকোর্টে যারা বলছেন আর কি, যে 127 প্যারাতে সম্পূর্ণ সিলেকশনটাকে সেটিসফাইড করা হয়েছে, এই কথাগুলোই তো বলেন ডাইরেক্টর। এবার এই প্যারাটাকে খুব ভালোভাবে পড়বেন, পড়লেই বুঝতে পারবেন যে 121 নম্বর প্যারাতে সেটিসফাইড করেছে বলেছে, এটা সত্যি, কিন্তু বলে এই কথা বলেনি যে এদেরকে তুমি টার্মিনেট করে দাও। as we have satisfied the entire selection, so the entire teacher who were selected under the same selection should be terminated। এই কথাটা তো লিখেনি। যতক্ষণ না এই কথাটা লিখছে ততক্ষণ বুঝতে হবে যে এই প্যারাটা ডাইরেকশনের মধ্যে পড়ে না। তাহলে ডাইরেকশন কোথায়? এই এন্টায়ার জাজমেন্টের মধ্যে ডাইরেকশন কোন প্যারাতে আছে? এন্টায়ার জাজমেন্টের মধ্যে ডাইরেকশনটা একমাত্র 127 নম্বর প্যারাতেই দেওয়া হয়েছিল, যেখানে জাস্টিস, চিফ জাস্টিস এবং আরেকজন জাস্টিস, জাস্টিস এস.সি. দাস মিলে 127 নম্বর প্যারাটাতে বলেছিলেন যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট গুলো পলিসি নিয়ে আমার দ্বারস্থ হয়েছে বা আমার কোর্টের দ্বারস্থ হয়েছে বা আমার সামনে প্রেজেন্ট হয়েছে, একমাত্র তাদের চাকরি যাওয়ার কথাই বলেছেন। তাহলে ডাইরেকশন তো ডেফিনেটলি আছে। কোন প্যারাতে আছে? 127 নম্বর প্যারাতে। 121 নম্বর প্যারাটা লিখার পরে তো উনি 127টা লিখেছেন না, আগে 127টা লিখেছেন? তাহলে 121 লিখার পর উনি যখন এন্টায়ার বিষয়টা দেখলেন, উনি স্যাটিসফাইড করেছেন, ঠিক আছে, কিন্তু ডাইরেকশন দিয়ে বলেননি যে এই সিলেকশনের মধ্যে যারা সিলেক্টেড হয়েছে সবাইকে বের করে দাও।
উনি বের করার কথা বলেছেন, কোথায় বলেছেন? 127 নম্বর প্যারাতে। কিন্তু দপ্তর তার অযোগ্য কতটি কি বলে এগুলো ল ডিপার্টমেন্টের ল সেক্রেটারি বানিয়ে রেখেছিল তৎকালীন সময়ে। আইনের অ আ ক খ হয়তো বা সেইভাবে শিখিনি। আমরা তো বুড়ো লোকের লগে কথা বলেছি, তা আমার কথা বলছি না, এগুলো কিন্তু আইন যারা বোঝেন তাদের কথাই আমরা ডিসকাস করেছি। এরা সিলেকশনটাকে পাত্তাই দিচ্ছে না, বলছে যে 127 প্যারাতে তোমাদের পলিসিটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং 127 প্যারাতে যদি সমস্ত পলিসিটাকে স্কোয়াশ করে দেওয়া হয়, এক হতে পারে অনেক লোকের চাকরি যেতে পারে। সেটা জাস্টিস দীপক গুপ্তা বুঝতে পেরেছিলেন, যেখানে আরো ক্লিয়ারিফাই করে দিয়েছিলেন যে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট গুলো কোর্টের সামনে পলিসি নিয়ে চ্যালেঞ্জ হয়েছে তাদেরই চাকরি যাবে। তাহলে 58টা পিটিশনের বলে এগুলো তো আপনি অনেক বলেছেন, না এখন দরকার এগুলো, কারণ কি এগুলো কো রিলেটেড টু আরটিআই। আমি অনেক আগে থেকে চিৎকার করেছিলাম, এগুলো প্রমাণ হয়েছে আরটিআই এর মাধ্যমে যে আমরা সবার চাকরিটা যায়নি। তো 127 প্যারাতে ডাইরেকশন আছে, কিন্তু দপ্তর ডাইরেকশনটাকে মানছে না। আমরা সিদ্ধান্ত নিলাম বিদ্যালয় চলো অভিযান করব, এই সেই এগুলো চলছে আমাদের। ইদানিং 9 তারিখ যখন আমরা আবার বলেছিলাম যে আমরা বিদ্যালয়ে যাব, মাননীয় অধিকর্তা হঠাৎ করে একটা সার্কুলার বের করে দিয়েছেন। দেখুন, এই যে আইএস অফিসাররা এরা আসেন, পড়াশোনা উচ্চ শিক্ষিত এরা, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই ধরনের সার্কুলার গুলো কেন বের করেছেন জানেন? আমরা যখন বলছিলাম যদি কোনো হেডমাস্টার আমার কপিটা রাখতে নারাজ হয়, সেই ক্ষেত্রে আমরা এফআইআর করব। এবার সমস্ত হেডমাস্টার, আইএস, ডিইওরা ডাইরেক্টর মহোদয়কে প্রেসার দিচ্ছিলেন, মিডিয়ার মাধ্যমে খবরটা পৌঁছে গেছে। কি প্রেসার দিয়েছেন? যে আপনারা ভুল করেছেন, আমরা কেন শাস্তি পাবো? ভুলের শাস্তি যদি পেতে হয় আপনাদেরকে পেতে হবে, আমরা কিন্তু এর দায়ভার নেব না। কাগজ দিন, না হলে আমরা জয়েন করিয়ে দেব। তড়ি ঘড়ি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী গোপনে বৈঠক করে ল সেক্রেটারিকে ডেকে এনে সমস্ত শিক্ষকদের বাঁচানোর জন্য এই সার্কুলারটা বের করেছিলেন, যেটা সারভরটা, যেটা এটা একটা বড় শূন্য। এতদিন আইন নিয়ে ঘাটাঘাটি করার পরে উনার যে সার্কুলারটা দিয়েছেন, এটা একটা বড় একটা শূন্য। কেন বলছি শূন্য? কারণ উনার এই সার্কুলার পাবার পর এ রাজ্যের অধিকাংশ হেডমাস্টার এবং টিআইসিরা সেদিন স্কুলে অ্যাবসেন্ট ছিলেন। তার মানে উনার এই সার্কুলারটাকে উনার দপ্তরের হেডমাস্টাররা বিশ্বাস করতে পারছেন না যে এ দিয়ে রক্ষা কবচ হবে। এটা রক্ষা কবচ হতে পারে না। এটা আমার কথা না, ওই দিন খোঁজ নিয়ে আপনারা যারা বিদ্যালয়ে গিয়েছিলেন, আপনাদের অধিকাংশ শিক্ষকরাই আমাদেরকে ফোন করে বলেছেন স্যার টিআইসি অ্যাবসেন্ট, উনি আরেকজনকে দায়িত্ব দিয়েছেন, হেডমাস্টার অ্যাবসেন্ট, কোথাও কোথাও ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ডেকে নিয়েছেন, মিটিং আছে বলে। কথাগুলো সত্যি বলছি কিনা? এই ঘটনাগুলোই তো ঘটেছে। তার মানে কি উনার দপ্তরের আধিকারিকরা এবং হেডমাস্টাররাই ডাইরেক্টরের এই 9 তারিখের সার্কুলারটাকে কলা পাতা বানিয়ে ছেড়ে দিয়েছে, আমাদের আর কিছু করতে হয়নি। ভয়, সত্যকে যারা লুকিয়ে দুর্নীতিবাজদের সঙ্গ দেয়, তাদের মনের মধ্যে সবসময় একটা চোর চোর ভয় থাকে। যারা চুরি করেন, রাত্রে ঘুমাতে পারেন না, পুলিশ এখনই বাড়িতে আসছে বোধহয়, তাদের অবস্থাটা অনেকটা এইরকম হয়ে গেছে। আমরা কি চাইছি দপ্তর থেকে? আমি সভাপতি, আমার একটু সময় লাগছে বিষয়গুলোর জন্য, আমি ক্ষমা প্রার্থী। আমরা কি চাইছি দপ্তর থেকে? তুমি বলছো আমাকে টার্মিনেট করেছো, আমি কি চাইছি? একজন সরকারি কর্মচারী হিসাবে আমাকে একটা ইন্ডিভিজুয়াল বাই নেম আমার নামে একটা টার্মিনেশন কপি ধরিয়ে দাও না, আমরা তোমাকে ডিস্টার্ব করবো না। বারবার এই কথাটা বলছি যে তুমি যদি কনফিডেন্টের সঙ্গে বলে থাকো যে আমার চাকরিটা চলে গেছে, ভালো কথা, তুমি আমাকে একটা টার্মিনেশন বাই নেমে ধরিয়ে দাও, আমি তোমার সঙ্গে কোর্টে দেখা করে নেব। আমরা কিন্তু খাপ খুলিনি। মাননীয়া যদি ভেবে থাকেন আমরা বোধহয় সবকিছু বলে দিয়েছি, না, কিছু জিনিস রেখেছি কোর্টে তোমাদেরকে লেজে গোবরে লাগানোর জন্য। সব মিডিয়াতে বলছি না,
সব ডাইরেক্টরকেও দেখাচ্ছি না। আমরা চাইছি যদি সৎ সাহস থাকে, আপনার আইন দপ্তরের যদি আইনজ্ঞরা বুঝে থাকেন আমাদের চাকরিটা চলে গেছে, কপিটা দিয়ে দেন, তারপর আমরা বুঝে নেব। আমাদের কড়াই গন্ডা হিসাব আমরা করতে জানি। যা যা বের করে রেখেছি এবার পার পাবেন না আপনারা। আপনাদেরকে সব কপি দেখাবো না, যা দেখানোর সময় মতো সুযোগ মতো কেউ কেউ রিটায়ারমেন্টে গেলে দেখাবো। কারণ কি, রিটায়ারমেন্টে না গেলে এনারা যে আপনাদের লোক এটা 10,323 রাজ্যবাসী বুঝে গেছে। এখন আমি নাম বলবো না, 10,300 যথেষ্ট বুঝে গেছেন আপনারা, এইটুকুনি যথেষ্ট। এতগুলো কথা বলার আজকের ডেটে আপনাদের কনভেনশনে এসে এইগুলো বলার উদ্দেশ্য হলো, ম্যাডাম যে কথাটা বলছিলেন যে লড়াইটা আমরা তখনও করছিলাম, এখনো করছি। লড়াই 10,323 পক্ষে যে কোনো সংগঠন যখনই কোনো লড়াই করবে আমি আছি। আমি দেখি না এই মঞ্চে কারা বসে আছে, আমার জন্য নেতৃত্বের কোনো ভ্যালু নেই, আমারও কোনো ভ্যালু নেই। আমি দেখি আমার 10,323 শিক্ষকরা যদি যেদিন স্কুলে ফিরে যেতে পারবো হাসি মুখে, সেদিন আমাদের জয় হবে। আমার জয় না, কিন্তু এটা আপনাদের জয়, আমাদের জয় হবে। তাহলে নেতৃত্বরা যারা করছিলেন, এখনো যারা দিচ্ছেন, তাদেরও এই জিনিসটা বোঝা দরকার। যদি 10,323 পক্ষে কোনো আন্দোলন হয়, তাদের স্বার্থে যদি কোনো আন্দোলন হয়, আপনি কোন দলের সাপোর্টার সেটা ইম্মেটেরিয়াল, সেটা কোনো মায়না রাখে না। আপনি কোন দল করছেন, যদি পেটের লড়াইয়ে এক হতে হয়, সবাইকে একসঙ্গে সঙ্গে আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করতে হবে। যে কারণে মিডিয়ার সামনে আমরা সেদিন বলেছিলাম যে মাননীয় ডাইরেক্টর মহোদয়া, আপনার যদি ল ডিপার্টমেন্টের সহযোগিতা লাগে নিয়ে নিন, আপনার যদি মুখ্যমন্ত্রীর দপ্তরের সহযোগিতা লাগে নিয়ে নিন, আপনার যদি শিক্ষামন্ত্রীর দপ্তরের সহযোগিতা লাগে, সমস্ত কিছু নিয়ে নিন। কারণ কেন বলছি এই কথাগুলো, পুরনো ইতিহাস শিক্ষা দপ্তরের 2 নম্বরই। কেন বলছি 2 নম্বরই? মনে আছে 51 দিনের গণধর্ণা মঞ্চে শিক্ষা দপ্তরের যিনি সেক্রেটারি মহোদয়া ছিলেন, বলেছিলেন 7 দিনের মধ্যে লিখিত উত্তর দেবেন। উনি পালিয়ে গেছেন, আমরা কিন্তু 10,300 আজ রাস্তায় দাঁড়িয়ে আছি। ছাড়বো না ময়দান, শেষ থেকেই ছাড়বো। আপনাদের মতন অফিসারদের কারণে আজকে শিক্ষা দপ্তর শিক্ষার বেহাল অবস্থা হয়েছে। দরকার নেই আপনারা বাইরে থেকে এসেছেন, বাইরে চলে যান। আমাদের রাজ্যের পুরনো শিক্ষকরাই শিক্ষা দপ্তর চালাতে পারে, আমরা চালিয়ে দেখাবো শিক্ষা দপ্তর। যে কারণে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী যখন বলেছিলেন বিনা পয়সায় যদি বিদ্যালয়ে আমাদের শিক্ষকরা চাকরি করতে চান, যান। আমি সঙ্গে সঙ্গে ফেসবুকে দিয়েছিলাম, আমি যাব রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করানোর জন্য। যদি আমার 1 ফুটো খামের প্রয়োজন হয়, আমি সেটা দান করতে রাজি আছি, আমার রক্ত দিতে রাজি আছি। কারণ কি, এই রাজ্যের শিক্ষা দপ্তরের শিক্ষার বিদ্যালয়গুলোর মধ্যে আমার আপনার বাচ্চারা পড়ছে। এই লড়াইটা কিন্তু আমাদের সামাজিক লড়াইও বটে। শিক্ষার বেহাল অবস্থা থেকে এই রাজ্যকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে বিদ্যালয়ে ফিরে যেতে হবে, সেটাই আমাদের প্রতিজ্ঞা এবং আমরা করবো। তাই বন্ধুরা, সংগ্রাম ময়দান সবকিছু রেডি আছে, মানসিকতার দরকার। লড়াই ছেলে পারিয়ে আসবেন না, পুলিশ মারবে, মার খাবেন। কত মারবে আমরা দেখবো। আমরা মরতে চাই, বাড়িতে বসে মরবো না, পুলিশের গুলিতে মরবো প্রয়োজনে, কিন্তু ময়দান ছেড়ে আসবেন না। সেদিন আমিও থাকবো। আমরা কোনো ধরনের আমাদের তরফ থেকে উচ্চকি করবো না, কিন্তু আমরা আগেই বলে দিয়েছি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ওনার কাছে লিখিত জবাব চাইবো। উনি দিতে পারলে আমরা চুপচাপ চলে আসবো, না দিতে পারলে কিন্তু আমরা বসে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা লিখিত জবাব পাচ্ছি। সেই মানসিকতা নিয়ে যাবেন। প্রয়োজনে শুকনো খাবার সঙ্গে রাখবেন। খাবার শেষ হয়ে যাবে, না খেয়ে মরবো, ময়দান ছেড়ে আসবো না, সেই প্রতিজ্ঞা রেখে আজকের এই কনভেনশনের সাফল্যতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।